প্রখর গরম উপেক্ষা করেই ভোট প্রচারে মিঠুন চক্রবর্তী একের পর এক জনসভা রোড শো। বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে মহাগুরু, দলকে মানুষকে ভালোবেসে প্রচার। রাজ্যকে নানা ইস্যুতে তোপ দাগলেন মিঠুন চক্রবর্তী। স্টার ক্যাম্পেনার মিঠুন চক্রবর্তী তিনি আজ রয়েছেন বোলপুরে। বিজেপি প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার সারছেন এবং এই মুহূর্তে তার সঙ্গে সরাসরি রয়েছে আমি। একবারে সরাসরি মিঠুনদার সঙ্গে কথা বলার চেষ্টা করি। মিঠুনদা, বিভিন্ন সময় আমরা দেখেছি যখন তৃণমূল কংগ্রেস নির্বাচনী প্রচারে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তখন কোনো জায়গা থেকে হয়তো ব্যক্তিগতভাবে আক্রমণ ধেয়ে এসেছে, আবার কোনো জায়গায় দেখা গিয়েছে যে বিজেপির হয়ে প্রচার এইটাকে হয়তো তারা কোনোভাবে মেনে নিতে পারছে না, যে কারণে বারংবার আক্রমণ সামনে থেকে করা হচ্ছে। কিন্তু একবারে স্পেসিফিক্যালি আমি কয়েকটা প্রশ্ন আপনাকে করব। সেটা হচ্ছে, প্রথমত, আপনি বিজেপির কোনো এমপি নন, কোনো এমএলএ নন, এমনকি বিজেপির মন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো সদস্য নন। বিজেপির থেকে স্পেসিফিক্যালি কোনো রকমের কোনো বেনিফিট আপনি নেন না। তাহলে এই দলটার হয়ে প্রায় 40 থেকে 42 ডিগ্রি, এমনকি 45 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় সাধারণ মানুষের সঙ্গে মিশে নির্বাচনী প্রচারে আপনি রয়েছেন, বিজেপির হয়ে প্রচার করছেন কেন? দেখো, প্রথম কথা, যদি সবাই কিছু পাওয়ার জন্যই পার্টি করে, তাহলে পার্টিটা দেখবে কে? তাই না? সবাই আমি কি নিশ্চয়ই এসছেন, সবাই কিছু পাওয়ার জন্যই এসছে, কিন্তু কিছু লোককে থাকতে হবে পার্টিটাকে দেখার জন্য। আমি তার মধ্যে একজন। আমি চাই পার্টি স্ট্রং হোক। পার্টি স্ট্রং হলেই ক্যান্ডিডেট স্ট্রং হবে, তোমাদের জেতার সম্ভাবনা বেশি থাকবে। আমি সেই দিকে নজর দিচ্ছি, আমি পার্টির দিকে, পার্টির হয়ে করছি। এই জন্য দেখো, আমি প্রথম থেকেই বলেছিলাম স্যারকে, স্যার আমার কেউ চাই না। কেননা দেখুন, এদের দুজনকেই দেখুন, এদের কিছু পাওয়ার নেই, আগে পেছনে কিচ্ছু নেই। মোদি স্যারের, ভগবত স্যার, গুরুজি, এখানে আগে পেছনে কিচ্ছু নেই। তো তাদের খালি একটাই কাজ, দেশ। তাদের সব থেকে সামনে রয়েছে দেশ গঠন করো, একটা শক্তিমান ভারত তৈরি করো। অ্যান্ড সেগুলো আমার খুব ইন্সপায়ার করে। আর বাকি জানি সবাই গালাগাল দেয় আরএসএসকে। একবার দয়া করে যদি নাগপুর গিয়ে আসেন, তাহলে বুঝবেন যে দেশভক্তি কী জিনিস। দেন উইল আন্ডারস্ট্যান্ড দিস। সংখ্যালঘু ভোট ব্যাংক, এটা কি মমতার একটা বড় পুঁজি, নাকি দুর্নীতি, কাটমানি, তোলাবাজি এগুলো? দেখুন, এই মুসলমান ভাই বোনদের এরা ওই যাকে বলে না, ফাউ করে রেখে দিয়েছে, এটা ফালতু। এটা একটা ল্যাঙ্গুয়েজকে, যে গরু দুধ দেয় তার লাত খাওয়া ভালো। তার মানে যেদিন গরু দুধ দেবেন আপনি লাত মেরে দেবেন ওকে। অবশ্য তাই হচ্ছে ওনাদের সাথে। তারা বুঝতে পারছে না মুসলমান ভাই বোনরা, কে 10 বছর তো কেটে গেল, কত প্রতিশ্রুতি দিয়েছেন মুসলমান ভাই বোনদের, কিছু করেছেন? এখন কি জিজ্ঞেস করুন ওদের, ওরা বলবে না, করেনি। এবারেও তাই হবে। এবারে এত প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোট শেষ, সব শেষ। কেন? আমি বিশ্বাস করি কে মুসলমান কে এটা ওনার ভোট ব্যাংক নয়। ওনার ভোট ব্যাংক হলো কারাপশন। যতদিন কারাপশন বেঁচে থাকবে ততদিন ওনার রাজত্ব থাকবে। উনি চাইলে তো একদিনে কারাপশন বন্ধ হয়ে যাবে, হবে না? কিন্তু উনি করবেন না। উনি জানেন যেদিন কারাপশন বন্ধ হয়ে যায় তাহলে আমি গেলাম। সেই জন্য উনি খুব সিস্টেম্যাটিক্যালি, আমি চ্যালেঞ্জ করে বলছি, কে তৃণমূলের 90% ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি দে আর কারাপ্ট। 10% আছে, হ্যাঁ, তারা এসবে নেই, এসবের মধ্যে থাকতেও চায় না। কিন্তু কি করবেন? এখন তো যেখানে বাঘের পিঠেতে চড়ে বসেছেন, এখন তো পারবেন না। কারণ সেই জন্যই যারা কারাপ্ট হয়ে গেছে তারা কেন চাইবে এই সরকার চেঞ্জ হোক? কারণ বুঝে ভাবুন কাকে ভোট করবেন, কে বিজেপিকে কেন করবেন ভোট। কেন বিজেপি এমন একটা সরকার যেখানে এইসব স্ক্যাম, এইসব তোলাবাজি, কাটবাজি চলবে না। বিজেপি যেদিন সরকারে আসবে সেদিন আপনি দেখবেন সমস্ত বিজনেসের প্রভাবটা কিভাবে বাড়ে। আমরা কোথাও যাব না, লোক আসবে আমাদের কাছে, কেন ওরা জানে এরা কাটমানি করবে না, এই করবে না, সিন্ডিকেট উইঙ্কেট সব বন্ধ হয়ে যাবে। একটা বিষয় যেটা শুনতে পাওয়া যাচ্ছে, সাধারণ মানুষজন তারাও বলছেন, দুয়ারে সরকার নয়, দুয়ারে দুর্নীতি। এই যে এত অভিযোগগুলো সামনে আনছে রাজ্য সরকার, যেখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার নাকি টাকা পাঠায়নি, যে কারণে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে তারা দিল্লি পর্যন্ত চলে গেল, ধর্নায় বসবার চেষ্টা করেছে, যদিও সেটা কতটা সফল হয়েছে সেটা প্রশ্নাতীত। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই যে আবাসে দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকা স্ক্যাম হয়েছে, যখন বলা হচ্ছে যে আবাসে দুর্নীতি হচ্ছে, অথচ রাজ্য সরকার তারা দেখতে পাচ্ছে না। কিন্তু উপরন্তু কিছুদিন আগে দেখলাম নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আবাসে যে দুর্নীতি হচ্ছে সেটা তো পরের ঘটনা, কিন্তু তিনি নাকি 11 লক্ষ বাড়ি দেবেন।
আবাসের জন্য বঞ্চনা এবং সেই বঞ্চনার কথা তুলে তিনি দিল্লি যাচ্ছেন, ধর্ণা দিচ্ছেন রেড রোডে, কিন্তু তার মধ্যেই দেখা যাচ্ছে তিনি বলছেন যে আমি টাকা দিয়ে দেবো, কোনো চিন্তা করতে হবে না, কেন্দ্রের কাছে হাত পাততে হবে না। তাহলে কি এতদিন পর্যন্ত চুপ ছিলেন কি যারা দুর্নীতি করেছে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, প্রশ্রয় দেওয়ার জন্য, শুধুমাত্র ভোটের কারণে? আচ্ছা, আপনি তো এটা তো জানেন যে পশ্চিমবাংলায় অনেক প্রধানমন্ত্রীর আবাস যোজনা আছে, যেটা 30% হয়েছে, 50 হয়েছে, 80% হয়েছে, 70% হয়েছে। তো উনি কেন করতে যাচ্ছেন আবার নতুন করে? ওই বাকি টাকাটা দিয়ে ওইটাই পূরণ করুন না, তাই তো কত লোকের সাহায্য হয়ে যাবে। করবেন না কেন? তাহলে প্রধানমন্ত্রীর নাম হয়ে যাবে। তো নিজে করবেন। ওই 1,20,000 টাকায় আমি বলেছিলাম এই ঘর সম্ভব। তো কে একজন বাপ তুলে কথা বললেন, আমি চুপ করে বললাম কী বলবো বলুন, এদের তো এইটাই তো এদের টেকনিক। যাই হোক, কোনো কিচ্ছু হবে না, এই সব খালি ভাঁওতা। ভোট শেষ, সব শেষ, কোনো ঘর পাবেন। ঘর যদি সত্যি করে দেওয়ার ওনার ইন্টেনশন থাকতো তো যেগুলো অসম্পূর্ণ পড়েছে সেগুলো পূরণ করে দিন। না, কিছুদিন আগেও আমরা দেখেছি যে জলপাইগুড়িতে যখন টর্নেডো হলো, আর একটা আপনি বলেছেন এই দুয়ারে সরকার, এই দুয়ারে রেশন, এইটা নিয়ে আমি একটা কমেন্ট পাস করেছিলাম যে না, এটা হবে না, এটা আর একটা বড় স্ক্যাম হতে চলেছে। এই আজ পর্যন্ত এটা হয়েছে, ধরে রেশন এসছে, আসেনি তো। তো তার মানে উনি স্টেজে উঠে আমার কত গালাগাল দিলেন, আমি চুপচাপ শুনলাম, যাকে একটা মহিলা কি বলবো, ছেড়ে দাও। কিন্তু দেখুন হয়নি। আমি এখনও যা বলছি দেখবেন, মিলিয়ে দেখবেন, সেটাই হবে। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে তনয়া ঘোষ, রিপাবলিক বাংলা, কলকাতা। প্রখর গরম উপেক্ষা করেই ভোট প্রচারে মিঠুন চক্রবর্তী একের পর এক জনসভা, রোড শো। বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে মহাগুরু, দলকে মানুষকে ভালোবেসে প্রচার। রাজ্যকে নানা ইস্যুতে তোপ দাগলেন মিঠুন চক্রবর্তী। স্টার ক্যাম্পেনার মিঠুন চক্রবর্তী তিনি আজ রয়েছেন বোলপুরে। বিজেপি প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার সারছেন এবং এই মুহূর্তে তার সঙ্গে সরাসরি রয়েছে আমি। একবারে সরাসরি মিঠুনদার সঙ্গে কথা বলার চেষ্টা করি। মিঠুনদা, বিভিন্ন সময় আমরা দেখেছি যখন তৃণমূল কংগ্রেস নির্বাচনী প্রচারে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তখন কোনো জায়গা থেকে হয়তো ব্যক্তিগতভাবে আক্রমণ ধেয়ে এসেছে, আবার কোনো জায়গায় দেখা গিয়েছে যে বিজেপির হয়ে প্রচার এইটাকে হয়তো তারা কোনোভাবে মেনে নিতে পারছে না, যে কারণে বারংবার আক্রমণ সামনে থেকে করা হচ্ছে। কিন্তু একবারে স্পেসিফিক্যালি আমি কয়েকটা প্রশ্ন আপনাকে করব। সেটা হচ্ছে, প্রথমত, আপনি বিজেপির কোনো এমপি নন, কোনো এমএলএ নন, এমনকি বিজেপির মন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো সদস্য নন। বিজেপির থেকে স্পেসিফিক্যালি কোনো রকমের কোনো বেনিফিট আপনি নেন না। তাহলে এই দলটার হয়ে প্রায় 40 থেকে 42 ডিগ্রি, এমনকি 45 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় সাধারণ মানুষের সঙ্গে মিশে নির্বাচনী প্রচারে আপনি রয়েছেন, বিজেপির হয়ে প্রচার করছেন কেন? দেখো, প্রথম কথা, যদি সবাই কিছু পাওয়ার জন্যই পার্টি করে, তাহলে পার্টিটা দেখবে কে? তাই না? সবাই আমি কি নিশ্চয়ই এসছেন, সবাই কিছু পাওয়ার জন্যই এসছে, কিন্তু কিছু লোককে থাকতে হবে পার্টিটাকে দেখার জন্য। আমি তার মধ্যে একজন। আমি চাই পার্টি স্ট্রং হোক। পার্টি স্ট্রং হলেই ক্যান্ডিডেট স্ট্রং হবে, তোমাদের জেতার সম্ভাবনা বেশি থাকবে। আমি সেই দিকে নজর দিচ্ছি, আমি পার্টির দিকে, পার্টির হয়ে করছি। এই জন্য দেখো, আমি প্রথম থেকেই বলেছিলাম স্যারকে, স্যার আমার কেউ চাই না। কেননা দেখুন, এদের দুজনকেই দেখুন, এদের কিছু পাওয়ার নেই, আগে পেছনে কিচ্ছু নেই। মোদী স্যারের, ভগবত স্যার, গুরুজির এখানে আগে পেছনে কিচ্ছু নেই। তো তাদের খালি একটাই কাজ, দেশ। তাদের সব থেকে সামনে রয়েছে দেশ গঠন করো, একটা শক্তিমান ভারত তৈরি করো। অ্যান্ড সেগুলো আমার খুব ইন্সপায়ার করে। আর বাকি জানি সবাই গালাগাল দেয় আরএসএসকে। একবার দয়া করে যদি নাগপুর গিয়ে আসেন, তাহলে বুঝবেন যে দেশভক্তি কী জিনিস। দেন উইল আন্ডারস্ট্যান্ড দিস। সংখ্যালঘু ভোট ব্যাংক, এটা কি মমতার একটা বড় পুঁজি, নাকি দুর্নীতি, কাটমানি, তোলাবাজি এগুলো? দেখুন, এই মুসলমান ভাই বোনদের এরা ওই যাকে বলে না, ফাউ করে রেখে দিয়েছে, এটা ফালতু। এটা একটা ল্যাঙ্গুয়েজকে, যে গাই দুধ, যে গরু দুধ দেয় তার লাত খাওয়া ভালো। তার মানে যেদিন গরু দুধ দেবেন আপনি লাত মেরে দেবেন ওকে। অবশ্য তাই হচ্ছে ওনাদের সাথে। তারা বুঝতে পারছে না মুসলমান ভাই বোনরা, কে 10 বছর তো কেটে গেল, কত কত প্রতিশ্রুতি দিয়েছেন মুসলমান ভাই বোনদের, কিছু করেছেন? এখন কি জিজ্ঞেস করুন ওদের, ওরা বলবে না, করেনি। এবারেও তাই হবে। এবারে এত প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোট শেষ, সব শেষ। কেন? আমি বিশ্বাস করি কে মুসলমান কে এটা ওনার ভোট ব্যাংক নয়। ওনার ভোট ব্যাংক হলো কারাপশন।
যতদিন কারাপশন বেঁচে থাকবে ততদিন ওনার রাজত্ব থাকবে। উনি চাইলে তো একদিনে কারাপশন বন্ধ হয়ে যাবে, হবে না? কিন্তু উনি করবেন না। উনি জানেন যেদিন কারাপশন বন্ধ হয়ে যায় তাহলে আমি গেলাম। সেই জন্য উনি খুব সিস্টেম্যাটিক্যালি, আমি চ্যালেঞ্জ করে বলছি যে তৃণমূলের 90% ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি দে আর কারাপ্ট। 10% আছে, হ্যাঁ, তারা এসবে নেই, এসবের মধ্যে থাকতেও চায় না। কিন্তু কি করবেন? এখন তো যেখানে বাঘের পিঠেতে চড়ে বসেছেন, এখন তো পারবেন না। কারণ সেই জন্যই যারা কারাপ্ট হয়ে গেছে তারা কেন চাইবে এই সরকার চেঞ্জ হোক? কারণ বুঝে ভাবুন কাকে ভোট করবেন, যে বিজেপিকে কেন করবেন ভোট? কেন বিজেপি এমন একটা সরকার যেখানে এইসব স্ক্যাম, এইসব তোলাবাজি, কাটবাজি চলবে না। বিজেপি যেদিন সরকারে আসবে সেদিন আপনি দেখবেন সমস্ত বিজনেসের প্রভাবটা কিভাবে বাড়ে। আমরা কোথাও যাব না, লোক আসবে আমাদের কাছে, কেন ওরা জানে এরা কাটমানি করবে না, এই করবে না, সিন্ডিকেট উইঙ্কেট সব বন্ধ হয়ে যাবে। একটা বিষয় যেটা শুনতে পাওয়া যাচ্ছে, সাধারণ মানুষজন তারাও বলছেন দুয়ারে সরকার নয়, দুয়ারে দুর্নীতি। এই যে এত এত অভিযোগগুলো সামনে আনছে রাজ্য সরকার, যেখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার নাকি টাকা পাঠায়নি, যে কারণে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে তারা দিল্লি পর্যন্ত চলে গেল, ধর্নায় বসবার চেষ্টা করেছে, যদিও সেটা কতটা সফল হয়েছে সেটা প্রশ্নাতীত। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আবাসে দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকা স্ক্যাম হয়েছে, যখন বলা হচ্ছে যে আবাসে দুর্নীতি হচ্ছে অথচ রাজ্য সরকার তারা দেখতে পাচ্ছে না। কিন্তু উপরন্তু কিছুদিন আগে দেখলাম নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আবাসে যে দুর্নীতি হচ্ছে সেটা তো পরের ঘটনা, কিন্তু তিনি নাকি 11 লক্ষ বাড়ি দেবেন আবাসের জন্য। বঞ্চনা এবং সেই বঞ্চনার কথা তুলে তিনি দিল্লি যাচ্ছেন, ধর্ণা দিচ্ছেন রেড রোডে, কিন্তু তার মধ্যেই দেখা যাচ্ছে তিনি বলছেন যে আমি টাকা দিয়ে দেবো, কোনো চিন্তা করতে হবে না, কেন্দ্রের কাছে হাত পাততে হবে না। তাহলে কি এতদিন পর্যন্ত চুপ ছিলেন কি যারা দুর্নীতি করেছে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, প্রশ্রয় দেওয়ার জন্য, শুধুমাত্র ভোটের কারণে? আচ্ছা, আপনি তো এটা তো জানেন যে পশ্চিমবাংলায় অনেক প্রধানমন্ত্রীর আবাস যোজনা আছে, যেটা 30% হয়েছে, 50 হয়েছে, 80% হয়েছে, 70% হয়েছে। তো উনি কেন করতে যাচ্ছেন আবার নতুন করে? ওই বাকি টাকাটা দিয়ে ওইটাই পূরণ করুন না, তাই তো কত লোকের সাহায্য হয়ে যাবে। করবেন না কেন? তাহলে প্রধানমন্ত্রীর নাম হয়ে যাবে। তো নিজে করবেন। ওই 1,20,000 টাকায় আমি বলেছিলাম এই ঘর সম্ভব। তো কে একজন বাপ তুলে কথা বললেন, আমি চুপ করে আমার কী বলবো বলুন, এদের তো এইটাই তো এদের টেকনিক। যাই হোক, কোনো কিচ্ছু হবে না, এই সব খালি ভাঁওতা। ভোট শেষ, সব শেষ, কোনো ঘর পাবেন। ঘর যদি সত্যি করে দেওয়ার ওনার ইন্টেনশন থাকতো তো যেগুলো অসম্পূর্ণ পড়েছে সেগুলো পূরণ করে দিন। কিছুদিন আগেও আমরা দেখেছি যে জলপাইগুড়িতে যখন টর্নেডো হলো, আরেকটা আপনি বলেছেন এই দুয়ারে সরকার, এই দুয়ারে রেশন, এইটা নিয়ে আমি একটা কমেন্ট পাস করেছিলাম যে না, এটা হবে না, এটা আরেকটা বড় স্ক্যাম হতে চলেছে। এই আজ পর্যন্ত এটা হয়েছে, ধরে রেশন এসছে, আসেনি তো। তো তার মানে উনি স্টেজে উঠে আমার কত আলাহাল দিলেন, আমি চুপচাপ শুনলাম, যাকে একটা মহিলা কি বলবো, ছেড়ে দাও। কিন্তু দেখুন হয়নি। আমি এখনও যা বলছি দেখবেন, মিলিয়ে দেখবেন, সেটাই হবে। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে তনয়া ঘোষ, রিপাবলিক বাংলা, কলকাতা।